এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছে। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা খুবই অসাধারণ কনসেপ্টের একটি চাইনিজ সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর এই সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় 84 কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল 350 কোটি টাকা। আর এই সিনেমাটির এমডিবি রেট হচ্ছে 10.6। তো আর বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সিনেমাটি কেমন হয়েছিল। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই মার্সিডিজ বেঞ্জ নামের একটি গাড়িতে হংকং এর রাস্তা দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। তো সামনের মোড়ে যেতেই তার গাড়িটার টায়ার পাঞ্চার হয়ে যায়, আর এই কারণে মেয়েটির গাড়ির পিছনে একটু বিশাল জ্যাম লেগে যায়। আর এর ফলে যেটা হয়, ওই মেয়েটার গাড়ির পিছনে একটা দামি গাড়ি ছিল, আর সেই গাড়ির মালিক একটা ভদ্রলোক অনেক রেগে যায়। লোকটা মেয়েটির সাথে রাগারাগি করতে থাকে, আর তারপর সেই লোকটি রেগে করে কি তার বাম সাইডের গলি দিয়ে বের হতে যায়। আর ওই লোকটা যখনই কিছুটা এগিয়ে যায়, তখন সেই গলিতেও একটা ট্রাক তার রাস্তা আটকে দেয়, মানে আবার তার বাধা হয়ে দাঁড়ায়। তো এরপর লোকটি যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, বাট তখনই একটা ঝুলন্ত ব্যানার ওই গাড়ির সামনের উইন্ডশিল্ডে পড়ে। তো এর ফলে লোকটা অনেক বেশি রেগেছে এবং ব্যানারটাকে নিচের দিকে টানতে থাকে। আর এর ফলে যেটা হয়, ব্যানারটা উপরের একটা বারান্দার কাঁচের জানালার সাথে লাগানো ছিল, আর সে কাঁচের জানালাটি ভেঙে লোকটির মাথার উপরে পড়ে। আর এতবারই কাঁচ এত উপর থেকে পড়ার কারণে লোকটা মারাত্মকভাবে আহত হয়, আর লোকটি সেখানেই মাটিতে লুড়িয়ে পড়ে। তো সেখানে অনেক মানুষ জমা হতে থাকে, আর লোকেরা এটার ছবি তুলছিল, কিন্তু সাহায্য করতে কেউই এগিয়ে আসে না। কিন্তু তখন ভিড়ের মধ্যে আমরা অন্য একটা লোককে দেখি, যে কিনা এই ঘটনাটা পুরো মনোযোগ দিয়ে অবজার্ভ করছে। আর ততক্ষণই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু ওদিকে মেয়েটির কারণে যে জ্যামটা বেজেছে সে কারণে অ্যাম্বুলেন্সটাও আটকে যায়, আর তার ফলে লোকটা ততক্ষণেই মারা যায়। তো লোকটি মারা যাওয়ার পর যে লোকটি এসব মনোযোগ সহকারে এতক্ষণ দেখছিল, সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর ওই যে ট্রাক ড্রাইভারটি যে কিনা রাস্তা আটকে ছিল, সে তার সিগারেটটি ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে লোকটিকে পুলিশ উঠিয়ে নেয়। তো যাই হোক, এই পুরো ঘটনাটিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে একটি হত্যা। আর এই হত্যাগুলো এমনভাবে ডিজাইন করা হয়ে থাকে, দেখে মনে হবে যে একটা অ্যাক্সিডেন্ট। আর এই ধরনের অ্যাসিসিয়ানের জন্য এই গ্রুপটা খুবই নাম করা। তো যাই হোক, এই গ্রুপে মোট 4 জন মেম্বার রয়েছে। এই টিমের লিডার হচ্ছে ব্রেইন, 2 নম্বর লোকটা হচ্ছে আঙ্কেল, মানে যে ট্রাক ড্রাইভার ছিল আর কি। আর 3 নম্বর লোকটার নাম হচ্ছে ফ্যাটি, যে কিনা বারান্দার গ্লাসের সাথে ব্যানারটা ফিট করে দিয়েছিল, যাতে ব্যানারটা টান দিলেই গ্লাসটা পড়ে যাবে। আর 4 নম্বর মেয়েটির নাম হচ্ছে জেসমিন, আর সে আর কি মার্সিডিজ বেঞ্চের টায়ার পাংচার করে জ্যামটা বাজিয়েছিল, যাতে ওই লোকটা এই কাজটা করে এবং মারা পড়ে। তো আসলে এখানে যে লোকটা মারা গিয়েছিল সে একটা গ্যাং এর বস ছিল, আর তাকে খুন করার জন্য ব্রেইনকে টাকা দেওয়া হয়েছিল ওই লোকের প্রতিপক্ষ গ্যাং থেকে। আর সে কারণে ব্রেইন এমন একটা পারফেক্ট প্ল্যান করেছে যে লোকটি যদি মারা যায় তাহলে সবাই যাতে মনে করে এটা একটা দুর্ঘটনা, আর কোনো কেসও হবে না। তো কাজ শেষ হওয়ার পর ব্রেইন করে কি তার ক্লায়েন্টকে কল করে এবং পার্কিং এরিয়ার মধ্যে টাকা রেখে যেতে বলে। আর এরপর আমরা দেখি একটা নিশান জিটিআর এ টাকাটা রেখে যাওয়া হয়। আর এরপর ফেটি সেই টাকাগুলো সংগ্রহ করে নিয়ে আসে, আর ফেটির কাজ হচ্ছে টাকা সংগ্রহ করা। আর সিসিটিভির ফুটেজে না আসার জন্য এরা করে কি সিসিটিভি ক্যামেরার সামনে বেলুন দিয়ে ব্লক করে দেয়। তো এইভাবে নিখুঁত পরিকল্পনা করে তারা তাদের কাজে এগিয়ে যাচ্ছিল। তো যাই হোক, কাজ শেষ হতে তারা নিজেরা নিজেদের আস্তানে এসে জড়ো হয়। আর ওই কেসের ইনভেস্টিগেশনে যখন পুলিশ আসে, তখন পুলিশ তদন্ত করে ঘোষণা দেয় যে এটি একটি দুর্ঘটনা ছিল। তো এখানে একটা ঘটনা ঘটেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের আঙ্কেল কিন্তু সিগারেটটা ওই জায়গায় ফেলে রেখে এসেছিল। তো ওই সিগারেটটা কিন্তু ব্রেইন আবার নিয়ে এসেছিল, আর সে আঙ্কেলের উপরে রাগারাগি করে আর বলে যে এত পারফেক্ট প্ল্যান করে কাজ করি, কিন্তু তারপরেও তুমি ওখানে সিগারেটটা কেন ফেলে আসলে? ওটা তো একটা ক্লু হতে পারতো। তোমার একটা ভুলের জন্য ক্রাইম স্পটে একটা জিনিস ফেলে আসার জন্য আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলতে হতো। তো এরপর আঙ্কেল বলে আচ্ছা ঠিক আছে, আমি আর সিগারেট খাবো না। তো যাই হোক, ব্রেইন এত কোটি টাকার ব্যবসা করে, কিন্তু ও সাধারণ জীবনযাপন করে যাতে কারোর সামনে ধরা না পড়ে। সে খুবই ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে একাই থাকে। আসলে ওর লক্ষ্য হচ্ছে যখন অনেক টাকা হয়ে যাবে তখন ও দেশ ছেড়ে পালিয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখতে পাই ওর লকারে অনেক টাকা পড়ে রয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু এই টাকা থাকার কোনো লাভই নেই। ওর টাকা এগুলো কে খরচ করবে? খরচ করার তো কোনো জায়গায় নেই। সর্বোচ্চ 1000 টাকার মদ খাইতে পারবে, 10,000 টাকার নাইট ক্লাবে যাইতে পারবে, আর অন্যান্য এটুকু করতে পারবে। এর চেয়ে বেশি খরচ আর কি করবে? একটা ফেরারি গাড়িও কিনতে পারবে না, একটা 10তলা বাড়িও কিনতে পারবে না, কিছুই না। তবে এখানে আরেকটা সমস্যা রয়েছে, একটা কার দুর্ঘটনায় ব্রেনের স্ত্রী মারা গিয়েছে। তো টাকার অভাবে সে তখন তার চিকিৎসা করাতে পারেনি, আর এখনো পর্যন্ত সে তার স্ত্রীকে কল্পনা করে এবং সে তার স্ত্রীকে অনেক মিস করে। আর প্রতিদিন সকালে সে তার স্ত্রীর কবরের সামনে গিয়ে প্রার্থনাও করে। তো যাই হোক, এরপর ব্রেনের কাছে আরেকটা কন্ট্যাক্ট আসে। তো ফেটি ওই লোকটার কাছে থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করে আর তারপর ব্রেনকে দেয়। আর এই কেসটা যে এসেছে, এই কেসটিতে একটা লোক তার নিজের বাবাকে মেরে ফেলার কন্ট্যাক্ট করেছে। আর এখানে উল্লেখ্য, বাবা আর ছেলের মাঝে কি এমন সমস্যা এটা নিয়ে ব্রেনের কিছুই যায় আসে না। ব্রেনের কাজ হচ্ছে ক্লায়েন্টই। তো ক্লায়েন্ট আমাকে যে কন্ট্যাক্টটা দিয়েছে সেটা পূরণ করতে হবে। তো যাই হোক, যে লোকটা ক্লায়েন্ট, যার নাম হচ্ছে জ্যাকক, সে চলাফেরা করতে পারে না। সেই
রিটায়ার্ড একটা অফিসার আর অনেক টাকার মালিক, এবং হুইল চেয়ারই তার জীবনের সঙ্গী। আর বর্তমানে জ্যাককের জন্য তার বাবা বোঝা হয়ে গিয়েছে, মানে এই কথাটাই সে কন্ট্যাক্টে লিখেছে আর কি। তো যাই হোক, সে প্রতিদিন তার বাবাকে নিয়ে একই রাস্তা দিয়ে একটি দোকানে আসে, আর তার বাবাকে নিয়ে সে দোকান থেকে আবার বাসায় যায়। আর অন্যদিকে ব্রেইন রেগুলার তার উপর নজর রাখতে শুরু করে এবং প্রতিদিনের কাজকর্ম দেখতে শুরু করে, কারণ ব্রেইনকে এই বৃদ্ধ লোকটাকে কোন করার জন্য সুন্দর একটা প্ল্যান মাফিক ডিজাইন করতে হবে, যাতে করে কোনটা দেখে দুর্ঘটনা মনে হয়। তো এরপর একটু যখন রিসার্চ করে সে জানতে পারে যে জ্যাককের বাবার নামে বিশাল একটা ইন্স্যুরেন্স রয়েছে, আর ওর বাবা মারা গেলে ওই ইন্স্যুরেন্স থেকে 10 থেকে 15 কোটি টাকা পাবে জ্যাকক। তবে এতে ব্রেইনের কিছু যায় আসে না, কারণ কন্ট্যাক্টে যত টাকা আছে ওটাই তো ওরা পাবে। তো যাই হোক, চারজনেই লেগে পড়ে যে হত্যাটাকে কিভাবে ন্যাচারালি দুর্ঘটনা বানানো যায়। তো এরপর ওরা পরিকল্পনাও করে। তো এখানে ওরা খেয়াল করে জ্যাকক তার বাবাকে নিয়ে যে দোকানে যায়, সেখানে যেতে একটা ট্রাম ট্রাকের রাস্তা পার হতে হয়, যে ট্রাম ট্রাকটি আবার ইলেকট্রনিক কারেন্টের সাহায্যে চলাফেরা করে। তো ব্রেইন এখানে সিদ্ধান্ত নেয় কারেন্টের শক দিয়ে সে জ্যাককের বাবাকে মারবে। তো সে হিসেবে তারা পরিকল্পনা করে এটা বের করে রাতে যখন লোকটি বাসায় নিয়ে যাবে তখন তারা ওই লোকটির গায়ের উপর ইলেকট্রিক তার ফেলে দেবে, আর এই হাই ভোল্টেজের কারণে লোকটি মারা পড়বে। কিন্তু ওই লোকটিকে মারতে তো বৃষ্টির প্রয়োজন হবে, কারণ নর্মালি তো সুতা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা যাবে না। আর তাছাড়া এখানে আরো একটা কথা রয়েছে, ট্রাম ট্রাকের উপর থেকে কিভাবে একটা কারেন্টের তার লোকটার উপরে ফেলে যায়, আর জ্যাককের বাবার উপরে যদি পড়ে ছেলেও তো সাথে থাকবে, ছেলেও তো মারা পড়বে, তাহলে কিভাবে কি করা যায়। তো এরপরে ওরা অনেক কষ্টে বুদ্ধি বের করে, আমরা একটা গুড়ি উড়াবো বৃষ্টির মধ্যে, আর দড়িটা অনেক মোটা হবে এবং এমন দড়ি হবে দড়িটা পানি পরিবাহী হবে এবং প্রচুর পানি থাকবে। তো সেভাবে ওরা বৃষ্টির মধ্যে গুড়ি উড়ানোর প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সবাই চেষ্টা করতে থাকলেও তবে জেসমিন এটাকে ভালোভাবে করতে পারে। তো এই জন্য এটার দায়িত্ব জেসমিনের উপরেই আসে, যে লোকটার উপরে তার ফেলবে, কিন্তু এটা পুরোপুরি তো ওদের হাতে নেই, আবহাওয়া উপর নির্ভর করতে হবে। আবার রাত 10টার সময় বৃষ্টি হলে এটা ওরা করতে পারবে, কারণ প্রতিদিন রাত 10টার সময় জ্যাকক তার বাবাকে নিয়ে বাসায় যায়। তো এরপর থেকে ওরা প্রত্যেক দিন ওই জায়গাতে অবস্থান করতে থাকে রেডি হয়ে, যে কবে বৃষ্টি আসবে। তো প্রথম দিন যায়, বৃষ্টি হয় না, যে কারণে ওরা কাজ করতে পারে না। তো দ্বিতীয় দিন যায়, বৃষ্টি হয় না, কিন্তু এরপরের দিন বৃষ্টি আসে, কিন্তু একটু দেরিতে। তো এই জন্য ওরা কাজ না করে বাসায় ফিরে যায়, সবাই খুব বিরক্ত হয়ে যায়। আর ওদিকে আঙ্কেল যে সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছিল, সে আবার সিগারেট খাওয়া শুরু করে, যদিও তওবা করেছিল যে সিগারেট আর খাবো না, তারপরেও সে আবার সিগারেট খেতে শুরু করে। আর এরপর চতুর্থ দিন আসে এবং আমরা আঙ্কেলের ভিতরে কিছু অসুস্থতা দেখতে পাই। আসলে ওনার ব্রেইনের একটু সমস্যা হয়েছে, মানে বয়স টয়স হয়ে গিয়েছে, বুঝতেই তো পারছেন। তো এই জন্য ফেটি আর জেসমিন তাকে এই মিশন থেকে বাদ দিতে চায়, কারণ 4 জন ছাড়া তো হবে না, আর বিশ্বস্ত লোক ছাড়াও তো হবে না। তো বেন কিন্তু মানা করে দেয়, কারণ এবার সঠিক সময় বৃষ্টি শুরু হয়েছে। তো সবাই যার যার মতো পজিশন নিয়ে নেয়। তো জ্যাকক তার বাবাকে বাসায় নিয়ে যাবার জন্য হুইল চেয়ারে বসায়, আর আঙ্কেলের কাজ হচ্ছে সিসিটিভির সামনে বেলুন দিয়ে ব্লক করতে হবে। আর ওই সময় ফেটির কাজ হচ্ছে সে একটা কোনো কিছু নিয়ে যাবে আর জ্যাকবকে ধাক্কা দিয়ে হুইল চেয়ার থেকে দূরে সরিয়ে দেবে, যাতে কারেন্টের শকটা ও না খায়। আর জেসমিনের কাজ হচ্ছে এই বৃষ্টির মধ্যে গুড়ি উড়াবে, এবং সঠিক সময়ে গুড়িটা করবে কি কারেন্টের তারের সাথে লাগিয়ে তারটা জ্যাককের বাবার উপর লাগিয়ে দেবে। কিন্তু যখনই প্ল্যানিং শুরু হয় তখন আঙ্কেল সবকিছু ভুলে যায়, সে বেলুন দিয়ে আর সিসিটিভি ব্লক করে না। কিন্তু তখনই জেসমিন করে কি গুড়ির সুতা কেটে দেয়, আর সুতাটি যখন ওই ট্রাম ট্রাকের বৈদ্যুতিক তারের উপরে পড়ে তখন বাধ্য হয়ে ফেটি সিসি ক্যামেরার কথা না ভেবেই তার সাইকেল দিয়ে জ্যাকবকে ধাক্কা দেয়, আর এটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে জ্যাকবকে সরিয়ে দেয়। জ্যাকব যখন হুইল চেয়ার থেকে দূরে সরে যায় তখনই ওর বাবার হুইল চেয়ারটা ওই সুতার কাছে গিয়ে পড়ে, আর এর ফলে সুতার সাথে লাগার কারণে জ্যাককের বাবা সেখানেই জ্বলে পুড়ে মারা যায়। আর জ্যাকক তার বাবার মৃত্যু চেয়ে চেয়ে দেখতেই থাকে। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আঙ্কেল সিসি ক্যামেরা বন্ধ করেনি, আর এর কারণে ব্রেইন অনেক রেগে যায়। আর এরপর ব্রেইন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটা দোতলা বাস ব্রেইনকে মারতে আসতে লাগে। মানে জিনিসটা এরকম যে বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তো ব্রেইন এখানে অনেক কষ্টে বেঁচে যায়, তবে এই বাসটা ফেটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। কিন্তু তখন ব্রেইন ফেটির পকেট থেকে মানি ব্যাগ, ফোন বের করে নেয়। আর মারা যাওয়ার আগ মুহূর্তে ফেটি ব্রেইনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, ব্রেইন এটা কি দুর্ঘটনা ছিল নাকি মার্ডার ছিল? তো এরপর ফেটি সেখানেই মারা যায়। মানে ওরা যা করে তা হয়তো ওদের সাথেই হয়েছে। তো এই কথা শুনে ব্রেইন শকড হয়ে যায়। আর এটা কি কোনো দুর্ঘটনা ছিল নাকি আমাদের মারার জন্য আবার কেউ টাকা দিয়েছে, নাকি আমাদের মতো আরো গ্রুপ রয়েছে? তো এটা ভাবতে ভাবতে ও বাসায় এসে দেখে যে কেউ ওর বাসার সবকিছু উলট পালট করে রেখে গিয়েছে, ওর সবকিছু নিয়ে গিয়েছে, টাকা পয়সা লকার সবকিছু নিয়ে গিয়েছে, শুধুমাত্র ওর স্ত্রীর ঘড়িটা রেখে গিয়েছে, আর ঘরে পুলিশও রয়েছে। তো এবার ব্রেইন পুরোপুরি শিওর হয়ে যায় যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ওকে শেষ করে দিতে চায়, মানে ওকে মারতে গিয়ে ফেটি মারা গিয়েছে। তো যাই হোক, ফেটির এমন মৃত্যুর পর আঙ্কেল আর জেসমিন পুরো শকড হয়ে যায়, আর পুলিশও এই ঘটনাকে ইনভেস্টিগেশন করে বাস দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। মানে ওরা যা করতো সেটা ওদের সাথেই হয়েছে। আবার ওদিকে বাস ড্রাইভার বর্তমানে
কোমায় রয়েছে, আইসিইউতে রয়েছে আর কি। তবে তারপরেও ব্রেইন এখানে সন্দেহ করেছে যে আমার গ্রুপের কোনো লোকই আমার সাথে বেমানি করেছে। তো সেই হিসেবে ব্রেইনের প্রথম সন্দেহ যায় হচ্ছে আঙ্কেলের উপরে, কারণ আঙ্কেল ওই দিন বেলুন দিয়ে সিসিটিভি ব্লক করেনি। আর তাছাড়া মিশন শেষ হওয়ার পরের দিন আঙ্কেল ওই দুর্ঘটনার স্পটে গিয়েই নিজেই দোকান বসেছিল। আর এদিকে জ্যাকব মানে যে লোকটার কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছিল, সে তো প্রতিদিনের মতো তার নিজের দোকানে আসে। তো এরপর জ্যাকব যখন দোকান থেকে বের হয়, ব্রেইন করে কি ওর পিছনে। আর এখানে ব্রেইনের মনে হচ্ছে ওর বাবাকে মারার জন্য আমাদের যে হায়ার করা হয়েছে এই প্রমাণ দামাচাপা দেবার জন্য আবার আমাদের মারতে চাচ্ছে না। কিন্তু এখানে দেখা যায় জ্যাকব সরাসরি যায় হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিতে এবং ইন্স্যুরেন্স এজেন্টকে ইন্স্যুরেন্সের পলিসির ডকুমেন্ট দেখায়। কিন্তু জ্যাকবকে দূর থেকে হতাশ দেখাচ্ছিল, মানে ব্রেইন তোর সামনের বিল্ডিং থেকে সব দেখছিল, সব সময় তার উপর নজর রাখছিল। তো যাই হোক, তখন আমরা দেখতে পাই এজেন্ট ফোনে তার বসের সাথে কথা বলতে থাকে, মানে বলতে থাকে টাকা দিতে দেরি হবে এই সেই। আর তারপর ব্রেইনের সন্দেহ যায় হচ্ছে জেসমিনের উপরে। আর এর কারণ হচ্ছে ব্রেইন যখন আঙ্কেলের সাথে কথা বলে তখন ব্রেইন জানতে পারে যে আঙ্কেলের যে মাথার প্রবলেমটা সেটা আরো বেড়ে গিয়েছে আর সে কিচ্ছু মনে রাখতে পারে না। আর মিশনের রাতে ওনার ডিমেনশিয়ার অ্যাটাক হয়ে এসেছিল, এই জন্য উনি সিসিটিভি ক্যামেরা ব্লক করতে ভুলে গিয়েছে বা আরো কি কি হয়েছে ওনার মনে নেই। তো এরপর ব্রেইন আঙ্কেলকে অন্য একটা রুমে নিয়ে আসে, কারণ আঙ্কেলকেও মারা হতে পারে, সেও একজন তার টিমের সদস্য বলে কথা। কিন্তু আঙ্কেলের তো কিছুই মনে নেই তার সাথে কি হয়েছে। আর ব্রেইন তাকে গত রাতে সবকিছু খুলে বলে। তখন এসব কিছু শুনে আঙ্কেল বলে, তার মানে তোকে সত্যি কি কেউ মারার চেষ্টা করছে। আর আঙ্কেলের এসব আবুল তাবুল কথা শুনে মোটামুটি ব্রেইন নিশ্চিত হয়ে যায় যে আঙ্কেল আসলে পাগল হয়েছে। আর যাই হোক, আঙ্কেল অন্তত আমাকে মারার লক্ষ্যে নেই। তো যাই হোক, এরপর ব্রেইনের সন্দেহ যায় হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট ইউশিনের উপরে, মানে ওই যে আগুনে পড়ে যে লোকটা মারা গেল, মানে জ্যাকবের বাবা। আর জ্যাকব তার বাবার ইন্স্যুরেন্স নিতে যে এজেন্টের কাছে গিয়েছিল তার উপর। তো সে ইউশিনের উপর নজর রাখা আরো বাড়িয়ে দেয়। আর ইউশিনের কাজকর্ম তাকে আরো সন্দেহজনক করে তোলে। সে বারবার কারোর সাথে ফোনে কথা বলে বিরক্ত হয়ে যায়, আবার খুশি হয়ে যায়, আর কোনো কিছুই ব্রেনের চোখ এড়ায় না। তো নজর রাখতে রাখতে সে দেখতে পায় যে ইউশিন নামের লোকটা যে বাড়িতে ভাড়া থাকে তার বরাবর নিচের রুমটাই ফাঁকা রয়েছে, যেটার ভাড়া দেওয়া হবে টুলেট লেখা। তো ও করে কি ওই রুমটা ভাড়া নেই আর বাসায় উঠে। আর ওই বাসায় উঠে ও এমন ভাবে আয়নাটা বসায় যাতে পুরো ঘর এবং মেইন দরজা দেখা যায়, মানে ও সিকিউর থাকতে পারে একটু। তো এরপর যখন ইউশিন রুমে ছিল না তখন ব্রেইন করে কি পালিয়ে ওই রুমে ঢুকে এবং ইউশিনের রুমে মাইক্রোফোন লাগিয়ে চলে আসে যাতে নিজের রুমে বসে সব কথা শুনতে পারে। আর এদিকে বেলুনের কথা ভেবে আঙ্কেল চিন্তিত হয়ে থাকে যে আমি সিসি ক্যামেরা কেন আটকালাম না, কিন্তু তার মাথায় কিছুই আসে না। কিন্তু ব্রেইন তখন ওনাকে বলে, এটা নিয়ে তোমাকে আর কিছু ভাবতে হবে না, আমাকে যেই মারতে চাক না কেন আমি তাকে খুঁজে বের করব, আর তুমি নিশ্চিন্ত থাকো আর বেঁচে থাকো। তো পরের দিন আমরা দেখতে পাই জ্যাকব নামের ওই লোকটি যে কিনা তার বাবাকে মারালো, সে তার বাবার মৃত্যুর সনদ নিয়ে ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে যায়। আর তাছাড়া জ্যাকবও একটু সুখী নয়, জ্যাকবকে আস্তে আস্তে ভেতর থেকে খেয়ে দিচ্ছিল, কারণ সে তার নিজের বাবাকে খুন করিয়েছে টাকার জন্য। কিন্তু ব্রেইন করে কি জ্যাকবকে কল করে আর বলে, ভাই তুমি টাকা পাও আর না পাও সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের কন্ট্রাক্টের টাকা ফেরত দিয়ে দাও। তো এরপর জ্যাকব করে কি একটি পার্কিং এর গাড়ির মধ্যে টাকাটা রেখে দেয় এবং সেখান থেকে চলে যায়। তো ব্রেইন যখন ওই টাকা নেবার জন্য যায় তবে আগের জেসমিন ওই টাকা নিয়ে নেয়। এর ফলে এবার ব্রেইনের জেসমিনের উপরে আরো সন্দেহ বেড়ে যায়। তো ব্রেইন জেসমিনকে কল করে দূর থেকে। তো জেসমিন এখানে কিছুই লুকায় না, ডাইরেক্ট বলে, আজব ব্যাপার, ফেটি যেহেতু মারা গিয়েছে ওই তো টাকা নিত, ফেটির বদলে আমি এসেছি নাকি তুমি নিতে আসবে? ব্রেইন তখন বলে, তুই কিভাবে জানতে পারলি যে এখানেই টাকাটা রাখতে আসবে আজকে? তুই কি ফেটির পিছু নিতি যে পার্কিং লটের এখানে টাকা নিতাম আমরা, আবার ফেটির মৃত্যুর পিছনে তোর হাত নেই তো? তখন জেসমিন এই কথা শুনে তো অনেক রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, তুমি যেরকম ভাবো সেরকম নয়। আর তখনই ব্রেইনের মাথা গরম হয়ে যায়। ব্রেইন করে কি সেখানে অনেক হাই প্রেসারের একটা পানির সুইচে চেপে দেয়, আর ওটার লাইন হচ্ছে জেসমিনের দেয়ালের পাশেই, মানে এটা দিয়ে পুরো পার্কিং প্লট পরিষ্কার করা হতো আর কি। তো পানির এত প্রেসার আসে যে গাড়ির গ্লাস ভেঙে সে গ্লাসগুলো জেসমিনের মাথায় ঢুকে সে সেখানেই মারা যায়। আর ব্রেইন করে কি জেসমিনের কাছ থেকে ওই টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ওইদিকে দেখা যায় ইন্স্যুরেন্সের বিল্ডিং থেকে লাফ দিয়ে জ্যাকব আত্মহত্যা করেছে। তো ব্রেইন এবার কার উপরে সন্দেহ করবে? তো এখন এক পার্সনে রয়েছে যে ইন্স্যুরেন্সের এই এজেন্ট, আবার জ্যাকবও মারা গিয়েছে তাই কোম্পানির টাকাও বেঁচে গিয়েছে। তো ব্রেইন এখানে বুঝতে পারে যে ইউশিন কোনো না কোনো বাহানা বানিয়ে মানুষকে ইন্স্যুরেন্সে টাকা দিতে দেরি করায়, আর এরপরে ওরা ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করে আর টাকাটাও বেঁচে যায়। আর এরপরে ওই ইউশিন করে কি ওর বসের সাথে ফোনে কথা বলছিল এবং সে কোনো একটা বয়স্ক ক্লায়েন্ট নিয়ে কথা বলছিল, মানে ইউশিন উপরে তার রুমে কথা বলছিল আর নিচ থেকে ব্রেইন মাইক্রোফোনের সাহায্যে কথাগুলো শুনছিল। তো ইউশিন বলে ওই ক্লায়েন্ট সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়ে গিয়েছে। আর এরপর ব্রেইন যখন আরো কথা শুনে তখন জানতে পারে যে ইউশিনের একটা গার্লফ্রেন্ড রয়েছে, ওরা খুব রোমান্টিক
রোমান্টিক কথা বলে, আর এটা শুনে ব্রেইন তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় আর ও অনেক ইমোশনাল হয়ে যায়। আর পরের দিন সকালে ব্রেইনের কাছে কল আসে যে তোমার আঙ্কেল সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়েছে এবং পুলিশও এসেছে। তো এরপর ব্রেইনের সামনের বিল্ডিং থেকে তার আঙ্কেলকে দেখতে থাকে, আর তখন ওর মনে পড়ে যে গত রাতে ইউশিন ফোনে বলছিল যে আমাদের একটা ক্লায়েন্ট 2 তলা থেকে পড়ে আহত হয়েছে। আর তখন ব্রেইন পুরো শিওর হয়ে যায় ইউশিনের কাজ হচ্ছে, মানে ইউশিনের লাইফ কোম্পানি রয়েছে, ইউশিন তার বসরা মিলে তাদের যে ক্লায়েন্ট রয়েছে ওদেরকে হত্যা করা আর প্রমাণ করে আত্মহত্যা করেছে এরকম কিছু। আর আত্মহত্যা করলে তো ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা দেবে না, কারণ আত্মহত্যার টাকা পলিসি দেয় না। তো এর মানে হচ্ছে যে ব্রেইন যেমন মার্ডারকে দুর্ঘটনা দেখায় আর অন্যদিকে ইউশিনরা মার্ডারকে আত্মহত্যা দেখায়, সেম টাইপ কাজ করে ওরা। তো এইভাবে ইউশিন একদিন ব্রেইনের রুমের দরজা বেল বাজাতে থাকে। ব্রেইন তো ভয় পেয়ে যায়, সে দরজা খুলে না, আর ওর কাছে মনে হয় ইউশিন তার রুমের ক্যামেরা লাগিয়ে দিয়েছে। তো এখানে ব্রেইন পুরো ভয় পেয়ে গিয়েছে আর ও ভাবতে থাকে এই বাসার মালিকও ইউশিনের সাথে মিলে রয়েছে, ওরা সবাই মিলে হয়তো ব্রেইনকে হত্যার পরিকল্পনা করছে। তো এই জন্যই ব্রেইন রুম থেকে বের হয়ে দৌড়াতে থাকে, আর এই জন্য সে সিঁড়িতে ইউশিনের সাথে ধাক্কা খায়। তো এখানে দুজন দুজনের দিকে তাকায়, কিন্তু ইউশিন ব্রেইনকে না সিনার বান করে সেখান থেকে চলে যায়, মানে কখনো দেখেইনি। তবে এদিকে ব্রেইন পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে ইউশিনকে মেরে ফেলবে, আর সে এমন ভাবে মারবে যে দেখে মনে হয় এটা দুর্ঘটনা। আর এরপর আঙ্কেল ব্রেইনকে কল করে বলে ও আমার মনে পড়েছে সেদিন আসলে আমি বেশি ওষুধ খেয়ে ফেলেছিলাম, যার জন্য আমার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যালকনিতে পড়ে গিয়েছিলাম। কিন্তু তখন ব্রেইন বলে আরে না, কেউ তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যাতে তুমি মারা যাও, যাতে তোমার পলিসির টাকা কাউকে না দিতে হয়। আঙ্কেল তখন বলে আমি জীবনে পলিসি করিনি, আমার তো কোনো নমিনি নেই, আর এই পয়েন্টটা মনে রাখবেন। আর অন্যদিকে ওই যে 2 তলা বাস ড্রাইভার মানে যে ফেটিকে অ্যাক্সিডেন্ট করে মারলো, সে আইসিইউ থেকে বের হয় আর সে পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় যে আমি যখন বাস চালাচ্ছিলাম তখন আমার উইন্ডশিটের সামনে একটা ফুটবল চলে আসে, যার কারণে আমি আতঙ্কিত হয়ে যাই আর বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বসি। তো এখানে বাস ড্রাইভারও ইন্টেনশনালি কাউকে হত্যা করতে চায়নি, আর এই পয়েন্টটাও মনে রাখবেন আপনারা। অন্যদিকে ব্রেইন তো ইউশিনকে মারার পুরোপুরি পরিকল্পনা করে ফেলে, আর এই বিল্ডিং এর নিচে চলমান রাস্তার মধ্যে কাজ চলছে। তো এটাই ব্রেইনের পারফেক্ট প্ল্যান হিসেবে দেখে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে। তো ওর প্ল্যান হচ্ছে যখনই ইউশিন অফিস থেকে বেরিয়ে রাস্তায় আসবে তখনই ওকে যে কোনোভাবে মেরে দেবে। তো যে কথা সেই কাজ, ইউশিন করে কি অফিস থেকে রাস্তায় আসে, ব্রেইন তখন করে কি রাস্তায় যে কাজ চলছিল সেখানে থাকা একটি ফ্যান সেটা ঘুরিয়ে দেয়, আর এর ফলে রাস্তা পুরো ধুলোবালিতে ভরে যায়। আর তখনই ইউশিনের সাথে দেখা করার জন্য তার গার্লফ্রেন্ড আসে, আর তখনই আঙ্কেল ব্রেইনকে কল করে বলে আরে শুন ওই দিনের সব কথা আমার মনে পড়ে গিয়েছে, ওই দিন আমি ভুল করে বেলুন না নিয়ে ফুটবল নিয়ে গিয়েছিলাম, এই জন্য সেটি উড়েনি। আর তারপর যখন আমি বেলুনগুলোতে উড়াতে দিয়েছি তখন সব ফুটবলগুলো আমার হাত থেকে পড়ে গিয়েছিল, এরপর ফুটবলগুলো বাসে গিয়ে লেগেছিল আর বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তো এসব দুর্ঘটনায় ছিল, তোকে কেউ মারতে চাইছিল না, বাট এদিকে ব্রেইন আর কোনো কিছু মানতে চায় না, আর এই জন্য সে রিমোট দিয়ে রাস্তার পাশে থাকা গাড়ির ওয়েপার চালু করে দেয়, আর সে গাড়ির গ্লাসে এমন কিছু লাগিয়েছিল যেটা আয়নার মতো, যাতে সূর্যের আলো পড়লে সেখানে সেটা চমকাতে থাকে, আর সেটি প্রতিফলন সোজা গিয়ে সিসি ক্যামেরার উপরে গিয়ে পড়ে, আর এই প্রতিফলন আবার পিছনে থেকে আসা একটু গাড়ির উল্চিড়েও পড়ে। আর এখানে যেটা হবে, সামনের গাড়ি ওই আলোর কারণে কিছু দেখতে পাবে না আর অ্যাক্সিডেন্ট করে দেবে। কিন্তু তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে, সূর্য চাঁদ দিক ডেকে যায়, কারণ ওই দিন সূর্যগ্রহণ ছিল, আর এর ফলে গাড়িটা সোজা চলে যায়। আর এদিকে ব্রেইন খেয়াল করে যে ইউশিনের গার্লফ্রেন্ড ব্রেইনের বাসার মালিককে বাবা বলে ডাকছে, তার মানে ইউশিন এই লোকটার জামাই হতে যাচ্ছে। তো এটা শুনে ভাবতে থাকে আমি যে ওই দিন বাড়িওয়ালার সাথে ইউশিনকে কথা বলতে দেখলাম, তার মানে ওরা কোনো প্ল্যানিং করছিল না, ওরা আসলে জামাই শ্বশুর। তার মানে আমি যে এত কিছু ভেবে রেখেছি এগুলি আমার অতিরিক্ত চিন্তা নয়, তার মানে কি কেউ আমাকে সত্যি সত্যি মারতে চায় না? এটা কি আমার ব্রেইনের ভ্রম ছিল? আমি কি বেশি ভাবছি? তার মানে না ইউশিন, না আঙ্কেল, না জেসমিন, না কেউই আমাকে মারতে চায় না। আবার ওই রাতে যে ইউশিন রাতে তার বসের সাথে ফোনে কথা বলছিল যে 2 তলা থেকে একটা বৃদ্ধ পড়ে গিয়েছে, ওটাও তো আমার আঙ্কেল ছিল না, আর আঙ্কেলের তো কোনো পলিসি ছিল না। আর আঙ্কেল নিজেই তো বলল আঙ্কেল বেশি ওষুধ খাবার কারণে ব্যালকনি থেকে নিজেই পড়ে গিয়েছে। আর সেদিন ইউশিন আমার রুমের সামনে যখন এসেছিল তখন চলে যাবার পরে আমার রুমের সামনে একটা কাগজের নোটিশ ছিল, যেখানে লেখা ছিল যে আমার রুমে রং করা হবে, এবং এই বিষয়ে ইউশিন বাড়িওয়ালার সাথে কথা বলেছিল যে বাড়ি রং করবে। আর জেকবকে ইন্স্যুরেন্স কোম্পানি নয়, জেকব নিজেই হতাশা থেকে আত্মহত্যা করেছিল, কারণ সে তার বাবাকে মেরেছিল। আর ফ্যাটির মৃত্যু কোনো প্ল্যান মাফিক ছিল না, ওটা আঙ্কেল সেদিন বেলুনের বদলে বল নিয়ে গিয়েছিল বলে এমনটা হয়েছিল। তো এগুলো এখন ব্রেনের মাথায় আসে, আর তার মানে আমি ভুল বুঝে শুধু শুধু নির্দোষ জেসমিনকে মেরে ফেলেছি, তার মানে আমি যেগুলো করে এসেছি সেগুলো উল্টো আমার সাথেই ঘটেছে, আর নিজের মনের ভেতরে যে শয়তান রয়েছে সেই এই প্ল্যানগুলো বানিয়েছে, সেই এই সন্দেহগুলো আমার কাছে এনেছে যে আমাকে কেউ মারতে চাচ্ছে। তো ব্রেন তো এসব চিন্তা
করে পুরো পাগল হয়ে যায়। কিন্তু তখনই সূর্যগ্রহণ শেষ হয়ে যায় আর এর ফলে সূর্যের রোশনি গিয়ে গাড়ির আয়নার গিয়ে প্রতিফলিত হয় এবং উল্টো দিক থেকে যে গাড়িটা আসছে সে গাড়ির গ্লাস পুরো ব্লক করে দেয় প্রতিফলন হয়ে। আর এর ফলে যেটা হবে ওই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আর সোজা গিয়ে ওই ইন্স্যুরেন্সওয়ালা ইউশিনকে মেরে ফেলবে। কিন্তু ব্রেন তো বুঝতে পেরেছে এরা কেউই দোষী নয়, সব দোষ তো আমার শয়তানি দেমাকের। তো ব্রেন করে কি ও দৌড়ে গিয়ে ওই গাড়িটা থামানোর চেষ্টা করে আর ইউশিনকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে ব্রেন করে কি ওই গাড়ির ড্রাইভারের সামনে আসে। প্রথমত ড্রাইভার কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরেও ব্রেন যেহেতু সামনে এসেছে সামান্য তো প্রতিফলন আটকেছে। তখন ব্রেনকে বাঁচানোর জন্য ড্রাইভার করে কি গাড়িটা ঘুরিয়ে ফেলে আর ড্রাইভার তো সাইডে দেখেনি, কারণ ড্রাইভার তো সামনে ফোকাস রেখেছিল যে সামনে একটা লোক আসছে। তো এর ফলে যেটা হয় গাড়িটা যখন ঘুরে যায় তখন ইউশিন তো বেঁচে যায়, ব্রেনও বেঁচে যায়, কিন্তু গাড়িটা লেগে যায় হচ্ছে ইউশিনের গার্লফ্রেন্ডের উপরে। তো বুঝতেই পারছেন ইউশিন দৌড়ে তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে যায়, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে আর যার ফলে ইউশিনের গার্লফ্রেন্ড সেখানেই মারা যায়। আর ব্রেন তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে যে আমি কি চাইলাম আর কি হলো, আমি সারা জীবন পরিকল্পনা করে মানুষকে মেরেছি, কিন্তু আসলে মৃত্যু সৃষ্টিকর্তার হাতে, আমি যেটা করেছি সেটা ঠিক করিনি। এরপর ব্রেন মানসিকভাবে অনেক কষ্ট পায় আর সে ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে ইউশিন আসে আর ব্রেনের পেটে চাকু ঢুকিয়ে দেয় আর জিজ্ঞেস করে তুই কেন এমন করলি। আসলে ইউশিন মনে করেছে যে ব্রেনের কারণে তার গার্লফ্রেন্ডের মৃত্যু হয়েছে। তো তখন ব্রেন কিচ্ছু বলতে পারে না, সে শুধু একটা কথাই বলে আমি এটাই ডিজার্ভ করি, ভালো করেছিস তুই। আর নিজের ভুলের কথা মনে করে সে হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মানে ব্রেনের কাছে মনে হয় যে আমি যে পাপ করেছি সেটা হিসেবে এটা খুবই কম শাস্তি ছিল, আমি মৃত্যুই ডিজার্ভ করি। আর এভাবেই ব্রেন মারা যায় আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর সিনেমাটি কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।